আহ্বান জগৎ বিখ্যাত বেস্ট সেলার আত্ম উন্নয়নমূলক বইয়ের বাংলা অডিও বুক লিসেনিং আন্ডারস্ট্যান্ড অ্যান্ড অ্যাপ্লাই। মাই ডিয়ার লাভলি অডিয়েন্স, এই প্রথমবারের মতো আহ্বানে শুরু হয়েছে ডেল কার্নেগি এর লেখা জগৎ বিখ্যাত বই দ্য আর্ট অফ পাবলিক স্পিকিং। শুরু হচ্ছে বইটির 12তম অংশ, অর্থাৎ সর্বশেষ অংশ। অধ্যায় 12, উন্নত শব্দ নির্বাচন। একবার একজন ইংরেজ ফিলাডেলফিয়ায় চাকরির সন্ধান করছিলেন। আর্থিক সংকটে পড়ে তিনি চাকুরির সন্ধানে একদিন ওই শহরের খ্যাতনামা ব্যবসায়ী মিস্টার পল গিবসনের অফিসে গিয়ে উপস্থিত হন এবং তার সাক্ষাৎ কামনা করেন। মিস্টার গিবসন দূর থেকে আগন্তুককে লক্ষ্য করেন। আগন্তুকের চেহারা ছিল আকর্ষণীয়, পোশাক পরিচ্ছদ ছিল নিতান্ত অপরিচ্ছন্ন এবং সর্বোপরি তার চলাই ফুটে উঠেছিল চরম দারিদ্রতা। কিছুটা উৎসুক এবং কিছুটা দয়াপরবশত হয়ে মিস্টার গিবসন আগন্তুককে সাক্ষাৎ দান করতে সম্মত হন। প্রথমে তিনি এক মুহূর্তকাল তার কথা শুনতে চান, অতঃপর মুহূর্ত হয় মিনিট এবং মিনিট হয় ঘন্টা, তবু আলোচনা অব্যাহত থাকে। অতঃপর মিস্টার রোল্যান্ড টেলরকে টেলিফোন করেন। ফিলাডেলফিয়ার নেতৃস্থানীয় ধনী ব্যক্তি মিস্টার টেলর এই আগন্তুককে মধ্যাহ্নভোজে আমন্ত্রণ জানান এবং তার জন্য একটি মর্যাদাপূর্ণ চাকুরির ব্যবস্থা করেন। অনাকর্ষণীয় চেহারা ও অপরিচ্ছন্ন পোশাক পরিচ্ছদ নিয়ে কিভাবে এই আগন্তুক অল্প সময়ের মধ্যে সমাজের উঁচু স্তরের ব্যক্তিদের মন জয় করেন, তার এই সাফল্যের গুরুত্ব হচ্ছে ইংরেজি ভাষার উপর দখল। আগন্তুক ছিলেন অক্সফোর্ডের লোক। এই শহরে এসেছিলেন এক ব্যবসা মিশনে। মিশন ব্যর্থ হলে অর্থহীন ও বন্ধুহীন অবস্থায় তিনি ফিলাডেলফিয়ায় আটকা পড়েন। কিন্তু তিনি এত সুন্দরভাবে কথা বলতে পারতেন যে শ্রোতা মুহূর্তে তার ছেঁড়া জুতো, ময়লা কোট ও খোঁচা খোঁচা দাড়িপূর্ণ চেহারার কথা বিস্মৃত হয়ে যেতেন। তার বাচনভঙ্গি ও শব্দ নির্বাচন অর্থাৎ সুবচন তাকে ব্যবসায়ী মহলে পরিচিত করে দেয়। এটা ব্যবসা মহলে প্রবেশের ছাড়পত্র হয়ে যায়। এই লোকটির কাহিনী একটি অসাধারণ ঘটনা, কিন্তু বাস্তব সত্য হচ্ছে এই যে আমরা প্রতিদিনই আমাদের বক্তব্য দ্বারা পরিচিতি লাভ করছি। আমাদের শব্দ প্রয়োগ ও ভাষা শুনে শ্রোতারা আমাদের শিক্ষা ও সংস্কৃতি জ্ঞানের কথা উপলব্ধি করতে পারছেন। 4টি জিনিস দিয়ে আমাদের বিচার করা হয়: আমরা কি করি, কিভাবে তাকাই, কি বলি এবং কিভাবে বলি, তা দিয়েই হয় আমাদের বিচার। বহু লোক আছেন যারা স্কুল ছাড়ার পর আর কোনো নতুন শব্দ শেখেন না, যা শিখেছেন তা দিয়েই কাজ চালিয়ে যান। অপরিচিত শব্দই তিনি সাধারণত ব্যবহার করেন এবং বারবার ব্যবহার করেন। আরও আশ্চর্যের বিষয় যে তিনি অনেক সময় ব্যাকরণের নিয়মকানুন ও লঙ্ঘন করেন, এমন ভাষা ব্যবহার করেন যা সাধারণের বোধগম্য হয় না, আকর্ষণীয় হয় না। আমি অনেক স্নাতককে ভুল শব্দ ব্যবহার করতে দেখেছি। এই ধরনের শিক্ষিত লোক যদি ভাষা প্রয়োগে ভুল করেন, তবে যেসব ব্যক্তি অর্থনৈতিক চাপে শিক্ষা গ্রহণে ব্যর্থ হয়েছেন তারা কি করবেন? কয়েক বছর আগে একজন ইংরেজের সাথে হঠাৎ আমার পরিচয় হয়। নিজের পরিচয় দিয়ে তিনি নিজের অভিজ্ঞতার কথা বর্ণনা করতে শুরু করেন। 3 মিনিটের মধ্যেই আমি দেখতে পাই যে তিনি ভুল ইংরেজি বলছেন। সকালে তিনি পালিশ করা জুতা পায়ে দেন, ইস্ত্রি করা কাপড় পরেন, নিজেকে এমন নিখুঁতভাবে সাজান যাতে অন্যের দৃষ্টি তার প্রতি আকৃষ্ট হয়, তিনি যেন সম্মান পেতে পারেন।
কিন্তু তিনি তার ভাষাকে নিখুঁত করার চেষ্টা করেন না। কথা বলার সময় কোনো মহিলা টুপি হাতে না নিলে তিনি তাকে লজ্জা দেন, কিন্তু ভুল ভাষা প্রয়োগের জন্যে নিজে লজ্জানুভব করেন না। তার ভাষা প্রয়োগ দেখে শ্রোতারা এটা বুঝতে পারে যে পোশাকে দুরস্ত হলেও তিনি সংস্কৃতিবান লোক নন। 1 শতাব্দীর 3 ভাগের 1 ভাগ সময় হার্ভার্ড এর সভাপতি থাকার পর ডক্টর চার্লস ডব্লিউ এলিয়ট একবার বলেছিলেন, অভিজ্ঞতা থেকে আমি এটা বুঝেছি যে মাতৃভাষা যথাযথভাবে শেখাই হচ্ছে যে কোনো ভদ্রলোক বা মহিলার জন্যে প্রকৃত শিক্ষা। এটা বিশেষ গুরুত্বপূর্ণ। কিন্তু কিভাবে আমরা শব্দকে সুষ্ঠুভাবে প্রয়োগ করে সুন্দর ও যথাযথ বাক্য প্রকাশ করব? এতে অবশ্য কোনো গোপন তথ্য নেই। পদ্ধতিটা ওপেন সিক্রেট। লিঙ্কন সাফল্যের সাথে এই পদ্ধতি অনুসরণ করেছেন। অন্য কোনো আমেরিকানই এত সুন্দরভাবে ভাষা প্রয়োগ করতে পারেননি। কারো প্রতি শত্রুতা নয়, সকলের প্রতি বদান্যতা। লিঙ্কন, যার পিতা ছিলেন একজন অশিক্ষিত সুতার এবং মাতা ছিলেন একজন অপরিজ্ঞাত মহিলা, প্রকৃতির অফুরন্ত দানে কি তিনি এরূপ শব্দভাণ্ডারের অধিকারী হয়েছিলেন? এই ধারণার পক্ষে সমর্থক কোনো প্রমাণ নেই। কংগ্রেসে নির্বাচিত হবার পর তিনি নিজের শিক্ষা সম্পর্কে মন্তব্য করেছেন ত্রুটিপূর্ণ এই বিশ্লেষণ লিখে। এই রেকর্ড আছে ওয়াশিংটনে। সমগ্র জীবনে তিনি 12 মাসেরও কম সময় স্কুলে লেখাপড়া করেছেন। তবে তার জীবন গঠন করেন কে? কেন্টারকির জাছারিয়া বার্বি ও কালের হ্যাজেল, ইন্ডিয়ানার আজেল ডোরসে, আন্ড ক্রফোর্ড এবং পিজিওয়ান ক্রিক এর অসম্ভব প্রভাব তার উপর। তবে তিনি সবচাইতে বড় শিক্ষা নিয়েছেন প্রকৃতি থেকে, পরিবেশ থেকে। ইলিনয়েসের কৃষক ও ব্যবসায়ী, আইনজীবী ও মক্কেলদের সাথে ঘনিষ্ঠভাবে মিশে তিনি প্রকৃত শিক্ষা গ্রহণ করেছেন। লিঙ্কন কখনো তার চাইতে কম বিদ্যার লোকেদের সাথে সময় কাটাতেন না। বিদ্বান, শিক্ষিত ও পণ্ডিত ব্যক্তিদের সাথেই তিনি চলাফেরা করতেন। বার্নস, বায়রন ও ব্রাউনের সমগ্র রচনা তিনি মুখস্থ বলতে পারতেন। বার্নসের উপর তিনি একটি বক্তৃতা লিখেছিলেন। বায়রনের কবিতার একটি কপি তার অফিসে এবং অপর একটি কপি তার বাড়িতে সবসময় মজুদ ছিল। এটা এত বেশি ব্যবহার করতেন যে অফিসের কপিটি সবসময় খোলাই থাকত। হোয়াইট হাউসে থাকাকালে এবং গৃহযুদ্ধের তীব্র সংকটকালেও তিনি বিশ্রামকালে বিছানায় শুয়ে শুয়ে হুডস এর কবিতা পড়তেন। কখনো কখনো রাতে ঘুম থেকে হঠাৎ জেগে গেলে তিনি বইয়ের পাতা উল্টিয়ে পড়তেন। কখনো কখনো তিনি নৈশ পোশাক নিয়ে চটি পায়ে উঠে পড়তেন, পায়চারি করতেন এবং সেক্রেটারি ঘুম থেকে উঠলে তাকে কবিতা পড়ে শোনাতেন। হোয়াইট হাউসে বসে তিনি শেক্সপিয়ার মুখস্থ করতেন। নায়কদের চরিত্র সম্পর্কে ব্যক্তিগত মতামত লিখতেন। আমি শেক্সপিয়ারের কতিপয় নাটক পড়েছি। নায়ক হ্যাকটেকে তিনি লিখেছিলেন, তবে আমার পেশা পাঠ নয়। আমি লিয়ার, রিচার্ড III, হেনরি VIII, হ্যামলেট পড়েছি। আমার মনে হয় ম্যাকবেথের সাথে কোনোটি তুলনীয় নয়। এটা আশ্চর্য সৃষ্টি। লিঙ্কন সবসময় রচনাকর্মে লিপ্ত থাকতেন, কবিতা লিখতেন। তিনি শুধুমাত্র কোনো বিষয় মুখস্থ করতেন না, নিজে নিজে ব্যক্তিগতভাবে এবং প্রকাশ্যে আবৃত্তি করতেন, লিখতেন। বোনের বিয়ের সময় তিনি স্বরচিত একটি দীর্ঘ কবিতা পড়েছিলেন। মধ্যরাতে তিনি কবিতা লিখে দীর্ঘ একটি নোট বই পূর্ণ করেছিলেন। কিন্তু নিজের লেখা সম্পর্কে তিনি এত বেশি লাজুক ছিলেন যে নিকটতম বন্ধুকেও তা পড়তে দিতেন না। পণ্ডিত ব্যক্তি লিঙ্কন বইতে রবিনসন লিখেছেন, এই স্বশিক্ষিত লোকটির মন ছিল অত্যন্ত সংস্কৃতিবান। এটাকে প্রতিভা বা মেধা যাই বলুন না কেন, অধ্যাপক এভারটন তার সম্পর্কে বলেছেন, তিনি স্কুলে যাননি,
অব্যাহত প্রচেষ্টার ফলে শিক্ষা লাভ করেছেন। নিজস্ব উদ্যোগ ও অক্লান্ত পরিশ্রমের ফলে শিক্ষালাভের এরূপ উদাহরণ নিতান্ত বিরল। নিজের উদ্যোগ ও প্রচেষ্টার ফলে কোনরূপ শিক্ষকের সাহায্য ও সহায়তা ছাড়া তিনি শুধুমাত্র শিক্ষিত হননি, একজন খ্যাতনামা বক্তাও হয়েছিলেন। কঠোর পরিশ্রম তাকে এই সুযোগ এনে দিয়েছিল। তার বক্তৃতায় শ্রেষ্ঠ উদাহরণ হচ্ছে গেটিসবার্গের ভাষণ, একটি জীবন্ত কোনো ব্যক্তির শ্রেষ্ঠ বক্তৃতা। যুদ্ধে লিপ্ত 170,000 লোকের মধ্যে 7,000 লোক মৃত্যুবরণ করে। চার্লেস সামার লিঙ্কনের মৃত্যুর অব্যবহিত পর বলেছেন, যুদ্ধের স্মৃতি মানুষ ভুলে গেলেও লিঙ্কনের বক্তৃতা ভুলবে না, এবং এই বক্তৃতার জন্য মানুষ একদিন স্মরণ করবে এই যুদ্ধের কথা। এই ভবিষ্যৎবাণীর বিশুদ্ধতা সম্পর্কে কেহ কোনরূপ সন্দেহ করতে পারেন? এডওয়ার্ড এভারেট গেটিসবার্গে 2 ঘন্টা ধরে বক্তৃতা করেছিলেন। তার বক্তৃতা মানুষ বহুদিন আগে ভুলে গেছে। লিঙ্কন বক্তৃতা করেছেন 2 মিনিটেরও কম সময়। একজন ফটোগ্রাফার বক্তৃতাকালে লিঙ্কনের ফটো তুলতে চেষ্টা করেন, কিন্তু তার ক্যামেরা ঠিক করার আগেই লিঙ্কন তার বক্তৃতা শেষ করে ফেলেন। কিন্তু লিঙ্কনের বক্তৃতার ভাষা অত্যন্ত উন্নত ছিল বিধায় ইংরেজি ভাষার আদর্শ হিসাবে তার অনুলিপি অক্সফোর্ডের একটি লাইব্রেরিতে সংরক্ষিত রাখা হয়েছে। বক্তৃতা কোর্সের সকল ছাত্রই এই বক্তৃতাটি মুখস্থ করেন। আজ থেকে 87 বছর আগে আমাদের পূর্বপুরুষেরা এই মহাদেশে এমন একটি স্বাধীন জাতির জন্ম দেন যে জাতি বিশ্বাস করতেন যে জন্মসূত্রে প্রত্যেকটি মানুষ স্বাধীন ও সমান। আমরা এক ব্যাপক গৃহযুদ্ধে লিপ্ত। এই গৃহযুদ্ধের মাধ্যমে পরীক্ষা হচ্ছে স্বাধীনতায় বিশ্বাসী এই জাতি বা অন্য কোনো জাতি দীর্ঘদিন টিকে থাকতে পারবে কি না। আমরা এই বিরাট যুদ্ধে যারা প্রাণ দিয়েছি তাদের এক কবরগাহে আজ সমবেত হয়েছি। জাতির ভবিষ্যতের জন্য যারা আত্মাহুতি দিয়েছে তাদের কবর এখানে। আমাদের কর্তব্য হিসাবে আমরা এখানে উপস্থিত হয়েছি আত্মাহুতি দানকারীদের স্মরণ করে এই কবরগাহকে আকর্ষণীয় করে তুলতে পারছি না। জীবিত ও মৃত সাহসী যোদ্ধারা যারা এখানে যুদ্ধ করছেন তারাই এটিকে পবিত্র স্থান পরিণত করেছেন। আমাদের ক্ষুদ্র শক্তি তাতে নতুন কিছুই যোগ করতে পারে না। আমরা আজ এখানে কি বলছি তা দীর্ঘদিন কারো স্মরণে থাকবে না, কিন্তু বীরেরা এখানে কি করেছিল তা কেহ কোনোদিন ভুলবে না। সুতরাং এক্ষণে আমাদের কর্তব্য হচ্ছে আত্মাহুতি দানকারী বীর যোদ্ধাদের অসমাপ্ত কাজ সমাপ্ত করার জন্য আত্মনিয়োগ করা আমাদের কর্তব্য, যাতে তাদের আত্মদান বৃথা যেতে না পারে। কারণ এই জাতি স্বাধীনতার নব অর্থদান করেছে। তাদের দ্বারা গঠিত সরকার হচ্ছে জনগণের সরকার, যা জনগণের দ্বারা জনগণের জন্য গঠিত। আমাদের চেষ্টা করতে হবে এর অর্থ যেন বিকৃত না হয়। সাধারণভাবে মনে করা হয় যে এই বক্তৃতার সমাপ্তিতে লিঙ্কন যে ফ্রেজ প্রয়োগ করেছেন তা তার নিজেরই সৃষ্টি, কিন্তু এটা কি সত্যি? তার আইন অংশীদার হ্যারন্ডন বেশ কয়েক বছর আগে লিঙ্কনকে থিওডর পার্কারের বক্তৃতামালার একটি অনুলিপি দিয়েছিলেন। লিঙ্কন এটি পাঠ করেন এবং এই বইয়ের গণতন্ত্র হচ্ছে সকল জনগণের স্বশাসিত সরকার বা সকল জনগণ কর্তৃক সকল জনগণের জন্য গঠিত এই অংশের উপর বিশেষ গুরুত্ব দেন। থিওডর পার্কার সম্ভবত এটি ওয়েবস্টার থেকে ধার করেছিলেন, কেননা ওয়েবস্টার আরও 4 বছর আগে হেইনের কাছে প্রদত্ত তার বিখ্যাত ভাষণে বলেছিলেন, জনগণের সরকার হচ্ছে তা যা জনগণের জন্যে গঠিত, জনগণের দ্বারা গঠিত এবং জনগণের কাছে জবাবদিহি করার যোগ্য। ওয়েবস্টার এটি সংগ্রহ করেছিলেন সম্ভবত প্রেসিডেন্ট জেমস মনরোর কাছ থেকে, কেননা মনরো 1/3 শতাব্দী আগে সরকার সম্পর্কে ঠিক এরূপ মনোভাবই প্রকাশ করেছিলেন এবং তার কাছে জেমস মনরো ঋণী।
মন্ডোর জন্মের ৫-৭ বছর আগে ওয়াইক্লিফ তার ধর্মশাস্ত্র বইয়ের ভূমিকায় লিখেছেন, এই বাইবেল হচ্ছে জনগণের সরকার, জনগণের দ্বারা গঠিত ও জনগণের জন্য। এবং ওয়াইক্লিফের জন্মের ও বহু বছর আগে, খ্রিস্টের জন্মের ৪০০ বছরেরও আগে এথেন্স এর জনগণের উদ্দেশ্যে প্রদত্ত এক ভাষণে কিলিয়ন জনগণের দ্বারা জনগণের জন্য এক শাসকের কথা প্রকাশ করেছিলেন। কিন্তু কোনো প্রাচীন সূত্র থেকে কিলিয়ন এই অনুপ্রেরণা পেয়েছিলেন তা বিস্তৃতির অতল তলিয়ে আছে। কিন্তু কোন প্রাচীন সূত্র থেকে কিলিয়ন এই অনুপ্রেরণা পেয়েছিলেন তা বিস্তৃতির অতল তলে তলিয়ে আছে। তাহলে এটা কিভাবে নতুন হতে পারে? সুবক্তাগণ খ্যাতনামা বক্তা এবং তাদের রচনা পাঠের জন্যে কতটুকু ঋণী? বই, এটি হচ্ছে গোপন তথ্য। যে ব্যক্তি শব্দ ভাণ্ডার বাড়াতে পারেন সে ব্যক্তি সাহিত্য ও সাহিত্য জগতে উত্তরণে সক্ষম হন। কোনো গ্রন্থাগারে উপস্থিত হলে সবসময় আমার যে কথাটা মনে পড়ে বলেছেন জবরাইট, তা হচ্ছে, জীবন এত সংক্ষিপ্ত যে আমার সামনে ছড়িয়ে থাকা জ্ঞান আহরণ করার সুযোগ আমার নেই। ব্রাইট ১৫ বছর বয়সে স্কুল ত্যাগ করে কাপড় কলে চাকুরি নেন এবং এরপর তিনি আর কখনো স্কুলে ফেরার সুযোগ পাননি। এত সত্ত্বেও তিনি তার সময়ের একজন খ্যাতনামা বক্তা হতে পেরেছিলেন। তিনি খ্যাতি লাভ করেছিলেন ইংরেজি ভাষার উপর ব্যাপক দখলের জন্যে। তিনি পড়তেন, লিখতেন, নোটবুকে কপি করতেন এবং বায়রন, মিল্টন, ওয়ার্ডসওয়ার্থ, হুইটার, শেক্সপিয়ার ও শেলির দীর্ঘ কবিতা পড়তেন এবং মুখস্থ করতেন। শব্দভাণ্ডার বৃদ্ধির জন্য তিনি বারবার প্রতি বছর প্যারাডাইস পড়তেন। নিজের স্টাইল উন্নত করার জন্য চার্লস জেম ফক্স উচ্চস্বরে শেক্সপিয়ার পাঠ করতেন। গ্লাডস্টোন তার পড়ার ঘরকে শান্তির মন্দির বলতেন এবং এতে তিনি ১৫,০০০ বই সংগ্রহ করেছিলেন। সেন্ট অগাস্টাইন, বিশপ বাটলার, দান্তে, অ্যারিস্টটল ও হোমারের লেখা তাকে বিশেষভাবে অনুপ্রাণিত করত বলে তিনি নিজেই স্বীকার করেছেন। ইলিয়াড, ওডিসি তাকে যেন দাসত্বে আবদ্ধ করেছিল। হোমারের কবিতা ও হোমারের সময় সম্পর্কে তিনি ৬টি বই লিখেছিলেন। পিটের অভ্যাস ছিল গ্রিক বা ল্যাটিন ভাষা বইয়ের ১ বা ২টি পৃষ্ঠা পড়া এবং নিজস্ব ভাষায় তা অনুবাদ করা। ১০ বছর ধরে দৈনিক তিনি এই কাজ এবং অতুলনীয় পদ্ধতিতে নিজস্ব চিন্তাধারাকে সাবলীল ভাষা ও স্বচ্ছন্দ শব্দে প্রকাশ করার অদ্ভুত শক্তি লাভ করেন। ডেমোথনিস থুসিডিডেস এর ইতিহাস ৮ বার নিজের হাতে নকল করেছিলেন। এই খ্যাতনামা ঐতিহাসিকের ব্যবহৃত পদ্ধতি শেখার জন্যে তিনি তা করেছিলেন। এর ফল কি হয়েছিল? ২০০০ বছর পরে নিজস্ব স্টাইল উন্নয়নের জন্যে উইড্রো উইলসন ডেমোথেনিসের লেখা পাঠ করেছিলেন। মিস্টার অ্যাসকুইথ বিশপ বার্কেলের লেখা পাঠে সুষ্ঠু প্রশিক্ষণ পেয়েছিলেন। টেনিস প্রতিদিনই বাইবেল পাঠ করতেন। টলস্টয় মুখস্থ না হওয়া পর্যন্ত খ্রিস্টের জীবনী বারবার পড়তেন। রাস্কিনের মতো প্রতিদিনই তার সন্তানকে বাইবেলের দীর্ঘ প্যাসেজ মুখস্থ করতে এবং প্রতি বছর পূর্ণ বাইবেল শব্দ করে পাঠ করতে, প্রতিটি ছিলেবল রহস্যোদ্ঘাটন পূর্ব পর্যন্ত তাকে পাঠ করতে হতো। এইভাবে শৃঙ্খলা অনুসরণের ফলে রাস্কিন তার সাহিত্যে উন্নত মানের স্টাইল প্রবর্তনে সক্ষম হয়েছিলেন। রবার্ট লুই স্টিভেনসন ইংরেজি সাহিত্যের একজন খ্যাতনামা লেখক ছিলেন। তিনি ছিলেন লেখকদের লেখক। যে স্টাইল তাকে খ্যাতি দিয়েছিল তা তিনি কিভাবে অর্জন করেছিলেন সে কাহিনী তিনি নিজেই আমাদের বলেছেন। যখন আমি কোনো বই বা রচনা পাঠ করি এবং যা পড়তে আমি আনন্দ লাভ করি, যা আমার মনকে আকর্ষণ করে, যাতে আমি নতুন আইন দেখতে পাই, আমি তা অনুকরণে সেরূপ গুণ অর্জনের জন্যে তা অনুসরণ করি। আমি ব্যর্থ হই,
আবারও চেষ্টা করি, ব্যর্থ হই, আবারও চেষ্টা করি। বারবার চেষ্টা ও ব্যর্থতার ফলে আমি স্টাইল পুরোপুরি অনুসরণ করতে না পারলেও নতুন শব্দ বুঝতে পারি, শিখতে পারি, প্রয়োগ বা ব্যবহার করতে সক্ষম হই। তাই আমি হেজলিট, ল্যাম্ব, ওয়ার্ডওয়ার্থ, স্যার টমাস ব্রাউন, ডেফো, হাউটন ও মন্টেগনির ব্যবহৃত বহু শব্দ, বহু বাক্য, বহু ছন্দ সাফল্যের সাথে ব্যবহার করি। এবং এটা হচ্ছে লেখা শেখার পদ্ধতি। এর দ্বারা লাভবান হন বা না হন, এই পদ্ধতি অনুসরণ করা প্রয়োজন। কিটস এই পদ্ধতি অনুসরণ করেছিলেন এবং তার সৃষ্ট সাহিত্য অন্যতম শ্রেষ্ঠ সাহিত্য সম্পদ। এই পদ্ধতি অনুসরণ কষ্টকর, এতে ব্যর্থতা আসতে পারে, তবে এটা সত্য যে ব্যর্থতাই সাফল্যের চাবিকাঠি। আইনজীবী হতে আকাঙ্ক্ষী একজন তরুণকে লিঙ্কন লিখেছিলেন, বই সংগ্রহ করো, তা পাঠ করো এবং যত্ন সহকারে তা অধ্যয়ন করো। কাজ, কাজ এবং কাজই হচ্ছে প্রধান বিষয়। কি বই? আর্নল্ড ব্যানেট এর দিনের 24 ঘন্টা কিভাবে কাটাবেন বই দিয়ে শুরু করুন। এই বই পড়ে আপনি প্রয়োজনীয় সকল বিষয় জানতে পারবেন। এটা পড়ে জানতে পারবেন প্রতিদিন কতটুকু সময় আপনি নষ্ট করেছেন, কিভাবে অপচয় বন্ধ করা যায় এবং কিভাবে সময়ের ব্যবহার সম্ভব। সমগ্র বইটি 103 পৃষ্ঠা বিশিষ্ট। এক সপ্তাহে সহজে আপনি এটা শেষ করতে পারবেন। প্রতিদিন সকালে 20 পৃষ্ঠা কেটে নিয়ে পেছনের পকেটে রাখুন। প্রতিদিন সকালে আপনি যে 20 বা 30 মিনিট কাল সংবাদপত্র পাঠ করেন, তা হতে কিছু সময় কেটে নিয়ে বইটি পাঠ করুন। সহজে পাঠ পর্ব শেষ হবে। টেসিটাস ও থুসিডিডেস এবং নিউটন ও ইউক্লিড পাঠের জন্য আমি সংবাদপত্র পাঠ ছেড়ে দিয়েছিলাম, লিখেছেন থমাস জেফারসন, এবং আমি অত্যন্ত আনন্দ লাভ করি। আপনি কি বিশ্বাস করেন যে সংবাদপত্র পাঠের সময় কমিয়ে উন্নত মানের বই পড়ে আপনি 1 মাসের মধ্যে জ্ঞানী ব্যক্তি হয়ে উঠতে পারেন? আপনি এভাবে 1 মাস চেষ্টা চালান। বাসের জন্য অপেক্ষাকালে, খাবার টেবিলে বসে খাবার আসার জন্য অপেক্ষাকালে আপনি পড়েন না কেন? এভাবে 20 পৃষ্ঠা শেষ করার পর আরও 20 পৃষ্ঠা এইভাবে কেটে নিন। এভাবে সমস্ত বই শেষ করার পর খোলা পৃষ্ঠাগুলোকে আবার বাঁধাই করে নিন। অতঃপর মনে মনে বইয়ের সমগ্র বিষয়টি আলোচনা করুন এবং বইটি বুকশেলফে রেখে দিন। দিনের 24 ঘন্টা কিভাবে কাটানো যায় পাঠ করার পর আপনি এই লেখকের মানবযন্ত্র বই সম্পর্কে আগ্রহী হতে পারেন। এটা পাঠ করাও প্রয়োজন। এই বইতে কি বলা হয়েছে তা দেখার জন্যে এটি পড়তে বলা হচ্ছে না, বরঞ্চ কিভাবে বলা হয়েছে তা দেখার জন্যই এটি পাঠের সুপারিশ করা হচ্ছে। এটা পাঠে আপনার ভাষাজ্ঞান নিশ্চিতভাবেই উন্নত হবে। আরও কতিপয় প্রয়োজনীয় বইয়ের তালিকা দেওয়া হচ্ছে। ফ্রাঙ্ক মরিচের লেখা দি অক্টোপাস ও দি পিট, এই দুটি হচ্ছে আমেরিকার শ্রেষ্ঠ উপন্যাস। প্রথমটিতে ক্যালিফোর্নিয়ার গম খেতে মানব জীবনের যে বিয়োগান্ত ঘটনা ঘটেছিল তা বিবৃত হয়েছে। দ্বিতীয়টিতে শিকাগো বাণিজ্য বোর্ডের সংগ্রামের কথা বর্ণনা করা হয়েছে। টমাস হার্ডির লেখা টেল অব দি উরবার ভিলোস হচ্ছে একটি শ্রেষ্ঠ গল্প। নেওয়েল ডুইট হিলির সমাজে মানুষের মূল্য এবং প্রফেসর উইলিয়াম জেমসের শিক্ষকদের প্রতি আচরণ বই দুটি পাঠের জন্য অত্যন্ত উপযোগী। আপনার পাঠ্য তালিকায় আন্দ্রে মরিচের লেখা শেলির জীবনী, বাইরনের শিশুদের তীর্থযাত্রা এবং রবার্ট লুই স্টিভেনসনের বানন্যে ভ্রমণ রাখতে পারেন। রাল্ফ ওয়াল্ডো এমারসনকে আপনার নিত্যসঙ্গী করুন। তার আত্মপ্রত্যয় লেখাটি পাঠ করুন। এটি থেকে শিক্ষা গ্রহণ করুন। এটিতে লেখা হয়েছে, যা কিছু শিখবেন তা পরিষ্কারভাবে, স্বচ্ছভাবে শিখুন। মুসা
প্লেটো ও মিল্টনের জ্ঞান সম্পর্কে সবাই ওয়াকিবহাল। তাদের জ্ঞান সম্পর্কে মানুষ কি বলেন তা বড় কথা নয়, মূল কথা হচ্ছে মানুষ কি চিন্তা করেন। যে আলো মানুষের অন্তরকে স্বচ্ছ করে, হৃদয় উজ্জ্বল করে, সেই আলো সম্পর্কে জ্ঞান আহরণ প্রয়োজন। আমরা যে চিন্তা পরিহার করি সে চিন্তা বারবার আমাদের মনে ফিরে ফিরে আসে। এটা আমাদের এই শিক্ষাদান করে যে কোনো কিছুই ফেলনা নয়, সব কিছুরই একটা প্রভাব মানব জীবনে রয়েছে। কোনো সময় কোনো আগন্তুকের অর্থহীন কোনো বাক্যও আমাদের মনকে প্রভাবিত করতে পারে এবং তা চিরস্মরণীয় হয়ে থাকতে পারে। মানুষের শিক্ষা জীবনে এমন এক সময় আসে যখন সে এটা বুঝতে পারে যে অজ্ঞানতা শত্রুতার জন্ম দেয়। অনুকরণ আত্মহত্যার সামিল এবং ভালো মন্দ সকল অবস্থার মোকাবেলার জন্যে প্রস্তুত থাকাই হচ্ছে উৎকৃষ্ট পন্থা। পাঠকের মনে যে ধারণা আছে তা সে নিজে ছাড়া আর কেহ উপলব্ধি করতে পারে না। স্যার হেনরি ইরভিং 100টি শ্রেষ্ঠ বইয়ের নাম লিখতে বললে তিনি উত্তর দেন, 100 বইয়ের আগে বাইবেল ও শেক্সপিয়র পাঠ করুন। স্যার হেনরির উত্তর অত্যন্ত সঠিক। ইংরেজি সাহিত্যের এই দুইটি প্রশ্নবাণ থেকে অনেক কিছু শেখার আছে। এভাবে এগুলোতে কি পুরস্কার পাবেন? আস্তে আস্তে আপনার ভাষা জ্ঞান, শব্দ ভাণ্ডার সমৃদ্ধ হবে। কি পড়ছেন তা আমাকে বলুন, বলেছেন গেটে, এবং আমি বলবো আপনি কি। আমি যে পাঠ্যসূচি দিলাম তা দীর্ঘ হলেও তা অনুসরণে আপনার সমৃদ্ধ জ্ঞান ভাণ্ডার হবে। আপনি ইচ্ছে করলে এমারসনের লেখা ও শেক্সপিয়রের নাটকের পকেট কপি কিনতে পারেন। মার্ক টোয়েন পদ্ধতির গুরুতত্ত্ব। কিভাবে মার্ক টোয়েন তার শব্দভাণ্ডার সমৃদ্ধ করেছিলেন। তরুণ বয়সে তিনি ঘোড়ার গাড়িতে করে মিসৌরি থেকে নেভাডা পর্যন্ত সমস্ত জায়গা ভ্রমণ করেছিলেন। এই গাড়িতে যাত্রী এবং ঘোড়া উভয়েরই খাবার এবং এমনকি পানীয় জলও পরিবহন করতে হতো। কাজেই যাত্রীর সাথে লটবহর নেওয়া ছিল অত্যন্ত কষ্টকর। এত সত্ত্বেও মার্ক টোয়েন তার সাথে ওয়েবস্টারের অভিধান রাখতেন। পার্বত্য পথের চড়াই উতরাই পেরোবার ক্লান্তিকর পরিস্থিতি অথবা মরুভূমি অতিক্রমের অস্বস্তিকর পরিবেশে তিনি গভীর অভিনিবেশ সহকারে অভিধান পাঠ করতেন, নতুন নতুন শব্দ শিখতেন। এভাবেই কঠোর পরিশ্রম করে তিনি তার জ্ঞান সমৃদ্ধ করেছিলেন। শব্দ সম্ভারে সমৃদ্ধ হয়েছিল তার মস্তিষ্ক। পিট ও লর্ড চাহাম উভয়ই অভিধানের প্রতিটি পৃষ্ঠা, প্রতিটি শব্দ দুবার করে পড়তেন। ব্রাউনিং প্রতিদিনই অভিধান পাঠ করতেন। লিঙ্কন নক্ষত্রালোকে বসতেন, লিখেন তার জীবনীকার নিকোলে এবং অভিধান পড়তেন যতক্ষণ পর্যন্ত লেখা তার দৃষ্টিগোচর হতো ততক্ষণ পর্যন্ত। প্রত্যেক খ্যাতনামা লেখক ও বক্তা ঠিক এরূপ পদ্ধতি অনুসরণ করেন। উইড্রো উইলসন নিশ্চিতভাবেই একজন জ্ঞানী ইংরেজি ভাষাবিদ। জার্মানির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা সহ তার কতিপয় লেখা নিশ্চিতভাবেই বিশ্ব সাহিত্যের সম্পদ। তিনি কিভাবে শব্দভাণ্ডার সমৃদ্ধ করেছিলেন তা নিম্নে দেওয়া হলো। আমার পিতা আমাদের পরিবারের কোনো সভ্য ভুল কথা বলুক তা সহ্য করতেন না। কোনো শিশু ভুল কিছু বললে সাথে সাথে তা শুদ্ধ করে দেওয়া হতো। কোনো নতুন শব্দ পাওয়া গেলে তা আমাদের কাছে বারবার ব্যাখ্যা করা হতো। বিভিন্ন বাক্যে তার ব্যবহার শিখিয়ে দেওয়া হতো। ফলে আমরা সকলেই নতুন নতুন শব্দ শিখতে সক্ষম হতাম। নিউ ইয়র্কের একজন বক্তা সারাদিন পরিশ্রম করে বক্তৃতা তৈরি করতেন। রাতে বিশ্রামের আগে অভিধান দেখে শব্দ বদলাতেন। ফলে তার বক্তৃতার ভাষা হয়ে উঠত প্রাঞ্জল ও হৃদয়গ্রাহ্যী। যেদিন তিনি বক্তৃতা তৈরি করতেন না সেদিন তিনি ফারন্ডলস এর সমার্থক শব্দ, বিপরীতার্থক শব্দ, পদান্বয়ী অব্যয় নির্বাচন করতেন। প্রতিটি শব্দের অর্থ লিখতেন, ব্যবহার লক্ষ্য করতেন। ফলে প্রতিদিনই তিনি নতুন নতুন শব্দ শিখতে এবং তা ব্যবহার করতে সক্ষম হতেন। এর অর্থ হচ্ছে এই যে প্রতিদিন একটি শব্দ শিখলেও বছরে শব্দ ভাণ্ডারে যোগ হয় 365টি নতুন শব্দ। তিনি এসব অর্থসহ পকেটে, নোটবুকে লিখে রাখতেন।
এবং অবসর সময়ে তা পাঠ করতেন। ফলে কোনো শব্দই তিনি কখনো ভুলতেন না, কারণ 3বার ব্যবহার করার পর কোনো শব্দই সহজে বিস্মৃতির অতলে তলিয়ে যাওয়া সম্ভব না। আপনার ব্যবহৃত শব্দের পশ্চাতে রোমান্টিক কাহিনী শুধুমাত্র শব্দের অর্থের জন্য নয়, উৎপত্তি জানার জন্য অভিধান ব্যবহার করুন। সংজ্ঞার পরে প্রদত্ত ব্র্যাকেটে সাধারণত শব্দের ইতিহাস, উৎপত্তি প্রভৃতি আলোচিত হয়। কখনো এটা মনে করবেন না যে আপনি প্রতিদিন যেসব শব্দ ব্যবহার করেন তা অর্থহীন ধ্বনিমাত্র। তাদের রং আছে, তারা জীবন্ত এবং রোমান্টিক। চিনির জন্যে গ্রাসারকে টেলিফোন করুন, এটা ব্যবহারই শব্দ প্রয়োগ শেষ নয়। আমরা সাধারণত যেসব শব্দ ব্যবহার করি সেসব শব্দে বিভিন্ন ভাষা ও সভ্যতা থেকে সংগৃহীত শব্দ আছে। টেলি অর্থ দৌড় এবং ফোন অর্থ ধ্বনি, এই দুটি গ্রিক শব্দ সংযোজনে টেলিফোন শব্দের জন্ম। পুরাতন ফরাসি শব্দ গ্রোসিয়ার থেকে গ্রেসার শব্দের উৎপত্তি, এবং ফরাসি গ্রোসিয়ার শব্দটি এসেছে ল্যাটিন গ্রোসিয়াস থেকে। এর অর্থ হচ্ছে যিনি পাইকারি বা গ্রোস হিসাবে বিক্রি করেন। সুগার শব্দটি এসেছে ফরাসি থেকে। ফরাসিতে এটা এসেছে স্প্যানিশ থেকে। স্প্যানিশ এটা নিয়েছে আরবি থেকে। আরবিতে এসেছে পার্সি থেকে। আর ফার্সিতে শাকের শব্দ এসেছে সংস্কৃত কারকারা অর্থাৎ আখ থেকে। আপনি একটি কোম্পানিতে কাজ করেন অথবা কোম্পানির মালিক। পুরাতন ফরাসি শব্দ কম্পানিয়ান থেকে কোম্পানি শব্দের জন্ম। কম্পানিয়ন শব্দের সাহিত্যগত অর্থ হচ্ছে কম উইথ অ্যান্ড পেনিস ব্রেড, অর্থাৎ আপনার কম্পানিয়ন হচ্ছেন ওই ব্যক্তি যার সাথে আপনি রুটি খান। সুতরাং কোম্পানি শব্দের অর্থ হচ্ছে কতিপয় ব্যক্তির সমিতি যারা একসাথে নিজেদের সকালের রুটি সংগ্রহের চেষ্টা করেন। আপনার বেতনের অর্থ হচ্ছে আপনার লবণের মূল্য প্রদান। রোমান সৈন্যরা লবণের জন্য নির্দিষ্ট হারে একটা ভাতা পেতেন। আপনার হাতে যে বইটি আছে তার সাহিত্যিক অর্থ হচ্ছে বহুদিন আগে ইক্ষু সেকশনেরা বীজ গাছ এবং বীজ কাঠে তাদের শব্দ খোদাই করে রেখেছিল। আপনার পকেটে ডলার নামে যে মুদ্রা আছে সে ডলার প্রথম ষষ্ঠদশ শতাব্দীতে ব্যবহার করা হয় এবং তার উল্লেখ দেখা যায় সেন্ট জোয়াসিম এর থালার বা ডেলে। জেনিটর এবং জানুয়ারি এই শব্দ দুটির উৎপত্তি রোমে বসবাসকারী এটুস্কান কামার এর দরজার জন্য তৈরি থালা ও বন্ট্রো থেকে। মৃত্যুর পর তাকে দেবতার মতো সম্মান দেওয়া হয়, কেননা তিনি প্রথম মানুষকে দরজা খুলতে ও বন্ধ করতে শেখান। তারই স্মরণে একটি বছরের শেষে নতুন বছরের প্রারম্ভের মাসকে বলা হয় জানুয়ারি। সুতরাং যখনই আমরা জানুয়ারি বলি তখন আমরা এমন একজন লোকের স্মৃতির প্রতি সম্মান দেখাই যিনি খ্রিস্ট জন্মের হাজার হাজার বছর আগে এই বিশ্বে এসেছিলেন এবং যার স্ত্রীর নাম ছিল জেন। ইংরেজি বছরের সপ্তম মাস জুলাই নাম হয়েছে জুলিয়াস সিজারের নামানুসারে। সম্রাট আগস্টাসের নামানুসারে হয়েছে আগস্ট মাস। এই সময় অষ্টম মাস ছিল 30 দিনে, কিন্তু আগস্টাস তার নামানুসারে মাস আগস্ট জুলিয়াস থেকে ছোট হোক এটা মানতে রাজি ছিলেন না। সুতরাং ফেব্রুয়ারি থেকে একটি দিন নিয়ে এই মাস অর্থাৎ আগস্টের সাথে যোগ করা হয়। প্রতিটি শব্দের ইতিহাসও ঠিক এইরূপ। অতএব বিভিন্ন শব্দের ইতিহাস, উৎপত্তি এবং তাৎপর্য জানার জন্য বৃহৎ অভিধানের সাহায্য নিন। এসবের কাহিনী জানুন। আপনার শুধু জ্ঞান বাড়বে না, জানার জন্যে আগ্রহ বাড়বে।
আপনি নতুন শব্দ ব্যবহার করতে পেরে আনন্দ পাবেন। একটি বাক্য 104 বার পুনর্লিখন। আপনি যা বলতে চান তা সংক্ষেপে স্পষ্টভাবে বলতে চেষ্টা করুন। এটা সবসময় তেমন সহজ নয়। অভিজ্ঞ লেখকের জন্যেও এটা সহজ নয়। কেনি হাস্ট আমাকে বলেছিলেন যে তিনি সময় সময় তার বাক্যসমূহকে ভাব থেকে 100 বার পর্যন্ত লিখতেন। তিনি বলেন, আমার সাথে আলাপের কয়েকদিন আগে তিনি একটি বাক্য 104 বার লিখেছেন। মার্ভেল ওনার বলেছেন যে তিনি সময় সময় দীর্ঘ একটি অপরাহ্নে সংবাদপত্রের একটিমাত্র বাক্য শিখেন। সঠিক শব্দ চয়নের জন্য রিচার্ড হার্ডিং ডেভিস কিভাবে চেষ্টা চালাতেন তা মরিস ব্যক্ত করেছেন। বহু ফ্রেজ নিয়ে তিনি বাক্য বাঁধনের চেষ্টা করতেন এবং সর্বশেষ যেটি তার কাছে অর্থবহ বলে মনে হতো সেটি ব্যবহার করতেন। ফ্রেজ অধ্যায়, পৃষ্ঠাটি এবং এমনকি সমগ্র গল্পটি তিনি বারবার লিখতেন। স্মরণ রাখার লক্ষ্য সামনে রেখে তিনি লিখতেন। ফটকের কাজ দিয়ে যে যানবাহনটি চলে গেল তার সম্পর্কে লিখতে গেলে তিনি শুধু সেই যানবাহনটির আকার, রং, আকৃতির কথা লিখতেন না, যানবাহনের ইতিহাস লিখতেন। যতক্ষণ পর্যন্ত না পাঠকেদের সামনে যানবাহনটির ছবি স্পষ্ট করে তুলতে না পারতেন ততক্ষণ পর্যন্ত তিনি লিখতেন। এখন কি ছবিটি স্বচ্ছ? তিনি প্রশ্ন করতেন। এতেও স্পষ্ট না হলে তিনি আবারও লিখতেন, নতুনভাবে নতুন নতুন শব্দ ব্যবহার করে। ফলে পাঠক তার লেখা পাঠ করে যানবাহন সম্পর্কে সহজে সঠিকভাবে জানতে সক্ষম হতো। আমাদের মধ্যে অনেকেই নতুন নতুন শব্দ চয়নের সময় দিতে পারি না অথবা তেমন আগ্রহীও নয়। উদাহরণগুলো উল্লেখ করে এটা দেখানো হলো যে নামী লেখকগণ কিভাবে সঠিক শব্দ চয়ন ও তা প্রয়োগ করেন। এটা ছাত্রদের ভাষা শুদ্ধভাবে শিখতে উৎসাহিত করবে বলে আশা করা যায়। তবে বক্তৃতা করার সময় আগে চিন্তা না করে নতুন নতুন শব্দ ব্যবহারের চিন্তা সুস্থতার লক্ষণ নয়। নতুন শব্দ প্রয়োগ করতে বক্তৃতা মঞ্চে দাঁড়ানোর আগে সে সম্পর্কে চিন্তা করা উচিত। এটা কি সব বক্তা করেন? না, করেন না, করা সম্ভব হয় না। মিল্টন 8000 শব্দ ব্যবহার করেছেন। শেক্সপিয়র ব্যবহার করেছেন 15,000 শব্দ। একটি স্ট্যান্ডার্ড অভিধানে আছে 50,000 শব্দ। সাধারণ হিসাবে প্রতিটি মানুষ গড়ে 2000 শব্দ মুখস্থ রাখেন। এর মধ্যে কিছু আছে ক্রিয়াপদ, কিছু সংযোগ রক্ষাকারী শব্দ, কিছু বিশেষ্য আর কিছু বিশেষণ। আমি কিছুকাল কলোরাডোতে অতিবাহিত করেছি। এই সময়টার কথা আমি কখনো ভুলব না। একদিন আমি দেখলাম যে একজন মহিলা কুকুরের জন্য যে বিশেষণ ব্যবহার করছেন কনসার্ট পার্টিকেও সেই বিশেষণে ভূষিত করছেন। এর কারণ সীমিত শব্দভাণ্ডার। সীমিত শব্দ ভাণ্ডারের জন্যে তিনি কুকুরকেও বলেছেন বিউটিফুল, কনসার্ট পার্টিকেও বলেছেন বিউটিফুল। তার শব্দ ভাণ্ডার যদি সীমিত না হতো তাহলে তিনি বিউটিফুল এর স্থলে কি শব্দ ব্যবহার করতে পারতেন? তিনি ব্যবহার করতে পারেন বিউটিয়াস, হ্যান্ডসাম, প্রেটি, লাভলি, গ্রেসফুল, এলিজেন্ট, এক্সকুইজিট, ডেলিকেট, ডেইনটি প্রভৃতি বিশেষণ। শব্দভাণ্ডার সমৃদ্ধ হলে ঠিক একই অর্থের বিভিন্ন বিশেষণ স্থল ও ক্ষেত্রের সাথে সঙ্গতি রেখে ব্যবহার করা যায়। এ প্রসঙ্গে আমি রোগেট এর ট্রেজারি অব ওয়ার্ডস বইয়ের কথা বলবো। আমি কাজ করার সময় অভিধান যেভাবে ব্যবহার করি এটাও ঠিক সমভাবে ব্যবহার করি। এটি গ্রন্থাগারের বা পাঠাগারের বুক সেলফে ফেলে রাখার মতো বই নয়। এটা অভিধানের মতো সবসময় ব্যবহারযোগ্য বই। আপনার বক্তৃতা প্রস্তুতিকালে অভিধান ব্যবহার করুন। যে কোনো প্রতিবেদন রচনাকালেও ব্যবহার করুন অভিধান।
দৈনিক ব্যবহার করুন, ফলে আপনার শব্দভাণ্ডার সহজে বেড়ে যাবে। জীর্ণ বাক বৈশিষ্ট্য পরিহার। শুধুমাত্র সঠিক নয়, মূল ব্যবহারের চেষ্টা করুন। যা দেখবেন তা বলার সাহস রাখুন। উদাহরণস্বরূপ, বন্যার পর কতিপয় ব্যক্তি বন্যার ঠান্ডাকে শশার সাথে তুলনা করেন। এটা নিতান্ত তাজা বাক্য বিধায় এটা গ্রহণযোগ্য ও আকর্ষণীয়। ঠান্ডা সম্পর্কে কতিপয় উদাহরণ উদ্ধৃত করা যাচ্ছে। এগুলা কি সহজে গ্রহণযোগ্য ও হৃদয়গ্রাহ্য নয়? ব্যাঙের মতো ঠান্ডা, সকালের হট ওয়াটার ব্যাগের মতো ঠান্ডা, ভেড়ার মতো ঠান্ডা, মন্দিরের মতো ঠান্ডা, গ্রিনল্যান্ডের বরফ গলা পাহাড়ের মতো ঠান্ডা, ক্লারিজের মতো ঠান্ডা, লবণের মতো ঠান্ডা, কেঁচোর মতো ঠান্ডা, প্রত্যুষের মতো ঠান্ডা, শরতের বৃষ্টির মতো ঠান্ডা। সুতরাং এভাবে চিন্তা করে ঠান্ডা সম্পর্কে আরও বহু অর্থবহ আকর্ষণীয় উদাহরণ দেওয়া যেতে পারে। স্টাইল সম্পর্কে একদা আমি ক্যাথলিন মরিসকে প্রশ্ন করতে তিনি উত্তর দেন, খ্যাতনামা লেখকদের গদ্য পাঠ এবং তাতে ব্যবহৃত ফ্রেজ কীভাবে ব্যবহার করা হয়েছে তা দেখে নিজের বাক্যের উন্নয়নই প্রকৃষ্ট পন্থা। একজন ম্যাগাজিন সম্পাদক একবার আমাকে বলেছিলেন যে কোনো লেখক তার কাছে প্রকাশের জন্যে কিছু পাঠালে তাতে একাধিক উদ্ধৃতি দেখলে তা তিনি লেখকের কাছেই ফেরত পাঠাতেন, কারণ তিনি মনে করেন যে প্রকাশের যার মৌলিকত্ব নেই, চিন্তারও তার মৌলিকত্ব থাকতে পারে না। সংক্ষিপ্ত সার: 1. আমাদের জীবনের 4টি জিনিস বিচার্য। তা হচ্ছে আমরা কি করি, আমরা কিভাবে তাকাই, আমরা কি বলি এবং আমরা কিভাবে বলি। হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট চার্লস ডব্লিউ এলিয়ট একবার বলেছিলেন, অভিজ্ঞতা থেকে আমি এটা বুঝেছি যে কোনো ভদ্র মহিলা বা ভদ্র মহোদয়ের প্রকৃত শিক্ষা হচ্ছে নিজ মাতৃভাষা সঠিকভাবে জানা। 2. আপনার ভাষা আপনার সাথীদের প্রভাবিত করবে। সুতরাং লিঙ্কনের আদর্শ অনুসরণে খ্যাতনামা সাহিত্যিকদের লেখা পড়ুন। তার মতো প্রতিদিন বিকেলে শেক্সপিয়ার ও অন্যান্য খ্যাতনামা কবি ও লেখকদের লেখা পাঠ করুন। নিয়মিতভাবে এটা করলে আপনার ভাষা নিশ্চিতভাবেই উন্নত হবে এবং আপনার সে ভাষা সাথীদের অবশ্যই প্রভাবিত করবে। 3 নম্বর, টেলিটাস ও থুসিডিডাস এবং নিউটন ও ইউক্লিড পাঠের জন্যে আমি সংবাদপত্র পাঠ ছেড়ে দিয়েছি, লিখেছেন টমাস জেফারসন, এবং এতে আমি অধিক আনন্দ লাভ করছি। কেন এই উদাহরণ অনুসরণ করছেন না? সংবাদপত্র পাঠ একেবারে ছেড়ে দেবেন না, তবে সংবাদপত্র পাঠে এখন যে সময় ব্যয় করেন তার কিছু অংশ বই পাঠের জন্য নিয়ে যেতে পারেন। কোনো বইয়ের 20 বা 30 পৃষ্ঠা কেটে নিয়ে তা পকেটে রাখুন। দিনের অবসরকালে তা পাঠ করুন। 4 নম্বর, আপনার পাশে একটা অভিধান রাখুন। অপরিচিত শব্দ দেখুন, এটার প্রয়োগ লক্ষ্য করুন, তাহলে সহজে আপনি নতুন শব্দ মনে রাখতে পারেন। 5 নম্বর, আপনি যে শব্দ ব্যবহার করছেন তার শুধু অর্থ নয়, ইতিহাসও জানুন। উদাহরণস্বরূপ, স্যালারি শব্দের সঠিক অর্থ সল্ট মানি। রোমান সৈন্যদের ছল কেনার জন্য একটা ভাতা দেওয়া হতো। এ থেকে অর্থাৎ সল্ট মানি থেকে স্যালারির উদ্ভব। 6 নম্বর, দ্ব্যর্থবোধক শব্দ নয়, অর্থবহ শব্দ ব্যবহার করুন। আপনার ডেস্কে রোজেটের ট্রেজারি অফ ওয়ার্ডস বইটি রাখুন। চোখে যা দেখছেন তার সব কিছুকে শুধু বিউটিফুল বলবেন না। একই অর্থের অর্থ একাধিক শব্দ ব্যবহার করলে আপনার বাক্য হবে আরও আকর্ষণীয় এবং অর্থবহ। 7 নম্বর, ঠান্ডাকে শুধুমাত্র শশার সাথে তুলনা করবেন না। নিজে চিন্তা করে ঠান্ডাকে কিসের সঙ্গে তুলনা করলে সহজ অর্থ পাওয়া যায় তা বের করুন। সুস্পষ্টভাবে সবকিছু প্রকাশ করুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। লাইক অ্যান্ড কমেন্ট। Subscribe my YouTube channel for more videos.